হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি প্রশ্ন, এবং পাশাপাশি তোমরা যারা পাশে বা জেনারেলে 4 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিইসিসি 4 অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাসের পেপারটি রয়েছে, এই দুটি পেপারের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থান। হ্যাঁ, মহাত্মা গান্ধী কিভাবে ভারতের রাজনীতিতে উঠে আসেন সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আলোচনার শেষে এর উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করব। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে সিলেবাস সাজেশন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি, এবং সেই সাজেশন ধরে একের পর এক প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হচ্ছি আমার এই চ্যানেলের ভিতর দিয়ে। তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও একের পর এক নিয়ে আসতে পারি। তা চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল বিষয় কি আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে 6 সেমিস্টার সিসি 13, এবং হিস্ট্রি জেনারেলদের ক্ষেত্রে 4 সেমিস্টার জিইসিসি 4। তাহলে পাশের ক্ষেত্রে 4 সেমিস্টার জিইসিসি 4, এবং অনার্সের ক্ষেত্রে 6 সেমিস্টার সিসি 13। উভয়ের ক্ষেত্রে প্রশ্ন একটাই, 10 নম্বরের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে বা ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থান। তা মহাত্মা গান্ধী ভারতের জাতীয় নায়ক, এবং মহাত্মা গান্ধী যখন ভারতের রাজনীতিতে আসেন সেই 1914-15 সাল নাগাদ। তার আগে তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকায়, সেখানে তিনি ওকালতি করতেন, এবং সেখানেও তিনি কৃষ্ণাঙ্গ মানুষদের হয়ে সেখানে তিনি আন্দোলন পরিচালনা করেন এবং সফল হন, এবং টলস্টয়ের আদর্শ অনুসারে তিনি সত্যাগ্রহের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হন। এরপরে তিনি ভারতবর্ষে আসেন 1914 সাল নাগাদ, এসে ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করেন, এবং 1914 থেকে 1947 থেকে 48 পর্যন্ত, তার একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রধান নেতা, এবং স্বাধীনতা পরবর্তীকালে তিনি ভারতবর্ষের জাতীয় নায়কে পরিণত হয়েছেন, জাতীয় মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন। তো কিভাবে সম্ভব হলো তার এই ভারতীয় রাজনীতিতে একেবারে নাম্বার 1 হয়ে ওঠা? সেই নাম্বার 1 হয়ে ওঠার যে গল্প, সেই গল্পটা নিয়েই হচ্ছে আজকের প্রশ্ন। তো দেখো, আমরা প্রথমে কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করবো। দেখো, তার জীবনীকার, মহাত্মা গান্ধীর জীবনী লিখেছিলেন জুডিথ ব্রাউন বলে একজন কেমব্রিজ ঐতিহাসিক, জুডিথ ব্রাউন। তিনি বলছেন যে প্রাক গান্ধী যে রাজনীতি, মানে গান্ধী ভারতবর্ষে আসার আগে ভারতবর্ষের রাজনীতির অবস্থা কি ছিল সেদিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন। তিনি বলছেন যে এই সময়ে ভারতের রাজনীতিতে যে কংগ্রেস দলটি ছিল সেই দলের অবস্থা খুব খারাপ ছিল, কারণ 1885 সালে কংগ্রেস তৈরি হয়। তারপর 1905 সাল, মানে প্রথম 20 বছর কংগ্রেসের যে কার্যকলাপ তাকে আমরা বলি নরমপন্থী পর্ব। এই পর্বে কংগ্রেস আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতীয় রাজনীতি পরিচালনা করে। তাতে তো উদ্দেশ্য একটাও পূরণ হয়নি, বরঞ্চ দেশের মানুষ কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে, এবং কংগ্রেসেরই একটা দল, মানে যুবক দল, কংগ্রেসের ভিতরে বিক্ষুব্ধ হয়, এবং তারা চরম পন্থা অবলম্বন করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে ওঠে। এইভাবে 1905 সালে কংগ্রেসের একটা ভাঙন হয় সুরাট অধিবেশনের ভিতর দিয়ে, এবং কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে যায়, একটা নরমপন্থী আর একটি চরমপন্থী। তাহলে কংগ্রেসের মধ্যে ঐক্য নেই, আর কংগ্রেস যেটা রয়েছে সেটি নামে মাত্র, তার দ্বারা কোনো বড় কাজ কিন্তু সেটা সম্পন্ন করা যাচ্ছে না, বা তাদের যে রাজনীতি ছিল বা আন্দোলনের যে পন্থা ছিল সেই পন্থা ছিল অনেক সীমাবদ্ধ। এই জন্য প্রাক কংগ্রেসি, মানে যে প্রাক যে গান্ধীবাদী রাজনীতি, গান্ধীর ভারতে আসার আগের যে পরিস্থিতি ভারতের রাজনীতির ক্ষেত্রে, সেটি ছিল হতাশাজনক। ফলে একটা কিন্তু প্ল্যাটফর্ম গান্ধীর জন্য অটোমেটিক্যালি তৈরি হয়েছিল। সেই বিষয়টার কথাই উল্লেখ করেছেন জুডিথ ব্রাউন। বলছেন প্রাক গান্ধী পর্বে ভারতের যে সীমাবদ্ধ রাজনীতি ছিল, সেই সীমাবদ্ধ রাজনীতির জন্যই এই গান্ধীর উত্থানটা সহজ হয়েছিল। পরের পয়েন্টে দেখো কি বলছি, যে প্রথম বিশ্বযুদ্ধ জনিত আর্থ সামাজিক অবস্থান। তা আমরা জানি 1914 থেকে 1918 পর্যন্ত এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলে, প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক প্রেসার তৈরি করে, কারণ জিনিসপত্রের দাম অত্যাধিকভাবে বৃদ্ধি পায়। নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল কেরোসিন, পোশাক, এগুলো তো মহার্ঘ হয়ে ওঠে, সাধারণ মানুষের ধরাছোড়ার বাইরে চলে যায়। ফাটকাবাজি, মজুদদারি, কালোবাজারিতে দেশ ছেয়ে যায়। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশের একটা নাবিশ্বাস ওঠে, এবং সামাজিক ক্ষেত্রেও এর একটা ব্যাপক প্রভাব পড়ে। মানুষের অবস্থা যখন খারাপ হয়, দারিদ্রতা যখন চলে আসে, তখন সামাজিক অবস্থান বা সামাজিক যে ভারসাম্য সেটা কিন্তু আর বজায় থাকে না। তো এই যে আর্থ সামাজিক ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ভিতর দিয়ে মানুষের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে এই ব্রিটিশ সরকারের উপর।
ফলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে একটা জনরোষ তৈরি হয়, মানুষ কিন্তু একটা আন্দোলনের পথে এগোনোর কথা ভাবনা চিন্তা শুরু করে। সেই প্ল্যাটফর্মে গান্ধী এসে ভারতবর্ষে উপস্থিত হয়। পরেরটি দেখো, যোগ্য নেতার অভাব। তো গান্ধী ভারতবর্ষে আসার আগে ভারতে জাতীয় কংগ্রেসের নেতারা ছিলেন, কয়েকজন নেতা ছিলেন, কিন্তু তারা সেইভাবে যোগ্য ছিলেন না। যেমন গোপাল কৃষ্ণ গোখলের কথা বলা যায়, তিনি অনেক সিনিয়র নেতা ছিলেন, বয়স্ক ব্যক্তি, তার দ্বারা আর নতুন করে জেগে ওঠা সম্ভব ছিল না। এছাড়া বাল গঙ্গাধর তিলক ছিলেন কংগ্রেসের মধ্যে যুবক নেতা, কিন্তু তিনি কারারুদ্ধ হয়েছিলেন। স্বরাজ আমার জন্মগত অধিকার এই বক্তব্য রাখার জন্য তিনি কারারুদ্ধ হন, এবং কারারুদ্ধ হওয়ার ফলে নেতার অভাব দেখা দেয়। সেই যোগ্য নেতার কিন্তু একটা অভাব ছিল, কংগ্রেসকে সঠিক পথে পরিচালনা করার যে নেতা, সেই নেতার অভাব ছিল। ফলে সেই যে জায়গাটা, সেই অভাব পূরণ করেন কিন্তু এই গান্ধীজি। যোগ্য নেতার অভাব গান্ধীকে অনেকটা সুবিধা করে দিয়েছিল। এরপরে দেখো, চরমপন্থী নরমপন্থী বিরোধ। তা চরমপন্থী নরমপন্থী কংগ্রেসের মধ্যে যে দুটো গোষ্ঠীর মধ্যে যে বিরোধ, সেই বিরোধ আমরা এখানে এর আগে উল্লেখ করেছি। নরমপন্থীরা আবেদন নিবেদন নীতির মধ্য দিয়ে তারা ব্রিটিশ সরকারের কাছে ভিক্ষাবৃত্তির রাজনীতি করেছিল, যে তাদেরকে কিছু পাইয়ে দেওয়ার কথা বলেছিল। তারা চেয়েছিল যে ব্রিটিশ সরকার টিকে থাকুক এদেশে, টিকে থেকে এদেশকে শাসন করুক, এদেশকে সুসভ্য করে তুলুক। কিন্তু ব্রিটিশ জাতি তো সেটা করতে ভারতবর্ষে আসেনি, ভারতবর্ষে শোষণ করতে এসেছিল। তাই ব্রিটিশ সরকারের স্বরূপ বুঝতে পারেনি এই নরমপন্থী নেতারা। ফলে নরমপন্থীদের এই আবেদন নিবেদন নীতি ব্যর্থ হয়, এবং পাশাপাশি যে চরমপন্থী মতবাদ এই সময় মাথাচাড়া দিয়ে ওঠে, তারাও এমনভাবে খুন জখম, দাঙ্গা রাজনীতি বা রক্তের রাজনীতি শুরু করে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু ভীত শ্রদ্ধ হয়ে পড়ে এবং এদের থেকে দূরে সরে যায়। ফলে এটা জনসমর্থন ছিল না এই চরমপন্থী নেতাদের। তাহলে নরমপন্থীরাও ব্যর্থ হচ্ছেন, চরমপন্থীরাও ব্যর্থ হচ্ছেন, এবং একটা সময় নরমপন্থী এবং চরমপন্থী নেতারা ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করে একে অপরের। ফলে একটা নোংরা রাজনীতির খেলা চলতে থাকে। এই জায়গায় কিন্তু গান্ধীজি ভারতবর্ষে উপস্থিত হন, এবং তিনি একটা ভালো জায়গা, তার জন্য একটা ভালো জায়গা কিন্তু তিনি পেয়ে যান। তার উত্থানের পথটা সহজ হয়, তার পথের কোনো আর কাটা থাকে না। এরপরে দেখো কি বলছে, গান্ধীর গ্রহণযোগ্যতা। তা গান্ধীর একটা নিজস্ব গ্রহণযোগ্যতা ছিল। গান্ধী সত্যাগ্রহ যে আদর্শ, সেই আদর্শের দ্বারা ভারতবর্ষে রাজনীতি শুরু করেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষে এসে সত্যাগ্রহ নীতি নেন। সত্যাগ্রহ, এটাও একটা আলাদা প্রশ্ন, 5 নম্বরের টিকা। সত্যের প্রতি অবিচল থাকা এবং তার বিরুদ্ধে আন্দোলন করা, অহিংস পথে আন্দোলন, কোনো রকম হিংসা নয়। সেখানে যদি আন্দোলনকারীকে যদি প্রহার করা হয়, তার উপর যদি অত্যাচার করা হয়, তবুও সেই অত্যাচারিত হয়েও তাকে আন্দোলন করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত তাকে অবিচল থাকতে হবে তার আন্দোলনের প্রতি। এর ফলে কি হয়, যে তাকে আক্রমণ করছে সেও এক সময় কিন্তু রণক্ষান্ত দেবে, বা সেও কিন্তু পিছিয়ে যাবে। এটাই ছিল সত্যাগ্রহ আন্দোলনের মূল উৎস, মানে সত্যের প্রতি অবিচল থেকে আন্দোলন পরিচালনা করা। যে গান্ধীবাদী রাজনীতি এখন ভারতবর্ষে একটা জনপ্রিয় হয়ে উঠেছে, সারা বিশ্বের কাছে একটা নতুন পদ্ধতি ছিল এই গান্ধীবাদী রাজনীতি, মানে সত্যাগ্রহ রাজনীতি। তো সেই আন্দোলনের দ্বারা তিনি ভারতবর্ষে আসার পরে গুজরাটের খেদা, বিহারের চম্পারণ, আহমেদাবাদ, গুজরাটের এইসব জায়গায় তিনি কৃষক আন্দোলনে সামিল হন, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিনি সফল হন। এরপর তিনি আরো নতুনভাবে উদ্দীপিত হন। পরবর্তীকালে যখন রাওলাট আইন হয়, রাওলাট আইনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন, রাওলাট সত্যাগ্রহ পরিচালনা করেন। উনি এই রাওলাট আইনের প্রতিবাদ করতে গিয়ে জালিয়ানওয়ালাবাগের মতো একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এর বিরুদ্ধে গান্ধীজি শুরু করে দেন অসহযোগ আন্দোলন 1920 সালে, এবং সারা ভারতবর্ষের একটা বিপুল সংখ্যক মানুষ এই অসহযোগ আন্দোলনে যোগদান করে। এবং যদিও চৌরুচেরা ঘটনার ভিতর দিয়ে এই আন্দোলনটা মুখ থুবড়ে পড়ে, আন্দোলনটাকে বন্ধ করে দিতে গান্ধী বাধ্য হন। পরবর্তীকালে 1930 সালে গান্ধী আবার একটি সর্বভারতীয় আন্দোলন করেন, সেটির নাম হচ্ছে আইন অমান্য আন্দোলন। 1933-এ গোলটেবিল বৈঠকের মধ্যে দিয়ে আন্দোলনটি শেষ হয়। এরপরে 1942 সালে গান্ধী আরেকটি সর্বভারতীয় আন্দোলন পরিচালনা করেন, 1942-এর আগস্ট মাসে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন। এবং এই আন্দোলনে তিনি অনেকটা চরমপন্থী মত পোষণ করেছিলেন, বলেছিলেন করেঙ্গি ইয়া মরেঙ্গে, হয় ব্রিটিশরা ভারত ছাড়বে, হয় আমি দেশ স্বাধীন করবো, না আমি মরবো। অতএব তিনি পূর্বের অবস্থান থেকে কিছুটা সরে এসেছিলেন, তাই এই আন্দোলনকে বিপ্লবের সাথে তুলনা করেছেন ঐতিহাসিকরা। কিন্তু মূল কথা এটাই যে গান্ধী কিন্তু সারা ভারতবর্ষে 3টি বড় বড় আন্দোলন পরিচালনা করছেন, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো। এবং এই আন্দোলনগুলোতে সমাজের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী, শিল্পপতি, ছাত্র, যুবক, নারী, বৃদ্ধ, বনিতা সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে, যা ইতিপূর্বে কখনো হয়নি। তাহলে গান্ধীর নিজস্ব একটা ক্যাপাসিটি ছিল, একটা কারিশমা ছিল, একটা গরিমা ছিল।
তার নিজস্ব একটা সম্মোহনী জাদু ছিল, যার ভিতর দিয়ে তিনি মানুষকে তার প্রতি আকর্ষণ করতে পেরেছিলেন। এছাড়া তার যে সহজ সরল জীবনযাত্রা, তিনি একেবারে স্বাভাবিক সাধারণ পোশাক পরতেন এবং অনেক সময় খালি পায়ে থাকতেন বা চটি পরে বেড়াতেন, এবং সাধারণ মানুষের সাথে যে কথাবার্তা বলতেন, তাদের ভাষায় কথা বলতেন, তাদের সাথে মিশে যেতেন। একজন নেতা হতে গেলে যে গুণ থাকা দরকার, সেই গুণ কিন্তু সবই এই গান্ধীর মধ্যে ছিল। তা গান্ধীর এই সম্মোহনী শক্তি যেমন ছিল, সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ার ক্ষমতা যেমন ছিল, এবং গান্ধীর নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, যে শিক্ষা দীক্ষার দরকার, সেটাও কিন্তু গান্ধীর মধ্যে ছিল। এই সব কারণে গান্ধীর উত্থানের পথ অনেক সহজ হয়েছিল। এছাড়া ভারতীয় রাজনীতিতে তিনি একটা বিপুল সংখ্যক জনগণকে রাজনীতির আঙিনায় টেনে আনতে পেরেছিলেন, যা ইতিপূর্বে কোনো নেতা করতে পারেননি। যে এত সংখ্যক সাধারণ মানুষকে রাজনীতির অঙ্গনে নিয়ে আসা গান্ধী একমাত্র সম্ভব করতে পেরেছিলেন। এছাড়া গান্ধী নারীদেরকেও নিয়ে এসেছিলেন আন্দোলনে। এই অসহযোগ আইন অমান্য আন্দোলনে নারীরা বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করে এবং অনেক নারী নেতৃত্ব দিয়েছিলেন। এবং তিনি নারীদেরকে সীতার সাথে তুলনা করেছিলেন, হ্যাঁ, মাতা সীতা দেবীর সাথে তুলনা করেছিলেন। এইভাবে নারীদেরকে তিনি উজ্জীবিত করেন এবং ভারতীয় রাজনীতির অঙ্গনে তিনি নিয়ে আসেন। তাই গান্ধীর যে সম্মোহনী শক্তি, গান্ধীর যে নিজস্ব যে গ্রহণযোগ্যতা, তার সহজ সরল জীবনযাপন, তার যে সত্যাগ্রহের আদর্শ, সেটা ব্রিটিশ সরকারকেও পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। এই যে নতুন আন্দোলনের পদ্ধতি বা নতুন যেটা অস্ত্র আন্দোলনের, এই অস্ত্রের কিন্তু সাথে পরিচিত ছিল না ব্রিটিশ সরকার, এই সত্যাগ্রহ আন্দোলন। ফলে সত্যাগ্রহ আন্দোলন কিন্তু সফল হয় এবং আজও পর্যন্ত সারা পৃথিবীতে এই সত্যাগ্রহ আন্দোলন, মানে এই যে গান্ধীবাদী আন্দোলন, এটি কিন্তু একটা ব্যাপক মানে জনসমর্থন আদায় করেছে এবং মানুষের কাছে জনপ্রিয় হয়েছে এই সত্যাগ্রহ আন্দোলন। তাই এই বিষয়গুলো এখানে বলতে হবে। এছাড়া গান্ধীজি রাম রাজ্যের পরিকল্পনা করেছিলেন। রাম রাজ্য মানে রামের রাজত্ব, যেখানে সবাই সমান, সেখানে কোনো ধর্মের বিভেদ থাকবে না, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বলে কিছু থাকবে না, যে রাজ্যে সবাই সমান, সবাই সমান অধিকার ভোগ করবে, তাকে বলা হয় রামরাজ্য। সেই রামরাজ্যের স্বপ্নের কথা তিনি ভেবেছিলেন এবং ওই রামরাজ্যের কথা তিনি প্রচার করেছিলেন। এছাড়া তিনি হরিজন আন্দোলন করেন। সমাজে, ভারতবর্ষের সমাজে একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু দরিদ্র মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, আদিবাসী দলিত শ্রেণীর মানুষ, এদের মুক্তির কথা তিনি বলেছিলেন। এরা যে সমাজে কুসংস্কারে আবদ্ধ, অশিক্ষার অন্ধকারে এরা নিমজ্জিত, এদেরকে তিনি মুক্তির কথা বলেছিলেন এবং এদের হয়ে যে আন্দোলন তিনি পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে হরিজন আন্দোলন। এবং গান্ধী চরকা আন্দোলনের সূচনা করেন, যে বিদেশি বস্ত্র পরিহার করে ভারতীয় বস্ত্র বা ভারতে মানে বাড়িতে বাড়িতে প্রতিটি গৃহে চরকার মাধ্যমে সুতো কেটে সেই সুতো দিয়ে কাপড় বুনিয়ে খাদি বস্ত্র মানে পরার কথা বা ব্যবহার করার কথা বলেছিলেন গান্ধী। নিজেও চরকা কাটতেন এবং নিজেও কিন্তু কাপড় তৈরি করতেন। তার এই যে চরকা আন্দোলন, সাধারণ এই যেটা প্রতীক বেছে নিলেন আন্দোলনের, একসময় কংগ্রেসের যে পতাকা ছিল, পতাকার মাঝখানে প্রতীক ছিল কিন্তু এই চরকা, যা অনেক জনপ্রিয় হয়েছিল। এখনো পর্যন্ত চরকা কিন্তু ভারতবর্ষে একটা জনপ্রিয় প্রতীক, একটা জাতীয় প্রতীক। তাই স্যার ব্রোমফিল্ড, জন ব্রোমফিল্ড বলছেন যে গান্ধীর একটা সহজাত দক্ষতা ছিল, তিনি একটা প্রতীক বেছে নিতে পারতেন, সঠিক যে প্রতীক, একটা আন্দোলনের প্রতীক তিনি কিন্তু বেছে নিতে পারতেন। তাই একথা ব্রোমফিল্ড বলেছেন। তা যাই হোক, এখানে আরেকজন যে ঐতিহাসিক আছেন তার নাম দেখো জ্ঞানেন্দ্র পাণ্ডে। জ্ঞানেন্দ্র পাণ্ডে আরেকটা কথা বলছেন, যে কংগ্রেসের কথা বলছেন, যে কংগ্রেস এই সময় ভারতবর্ষে অবিসংবাদী একটা দলে পরিণত হয়েছিল, অপ্রতিদ্বন্দ্বী দল, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। না মুসলিম লীগ ছিল, না ভারত সভা ছিল, হিন্দু মহাসভা ছিল, না কমিউনিস্ট দল ছিল, কোনো দলই কিন্তু কংগ্রেসের সমকক্ষ ছিল না। ফলে আর কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধী। ফলে গান্ধীর এই উত্থানের পথটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল, কারণ কংগ্রেসের বিকল্প কোনো দল নেই। কংগ্রেসের মধ্যে সমাজবাদী দল বলে একটা দল জয়প্রকাশ নারায়ণ পরবর্তীতে তৈরি করেন ঠিকই, কিন্তু সেই দলের নেতৃত্ব দেওয়া বা কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিস্থিতি তাদের ছিল না। ফলে কংগ্রেসের এই যে অপ্রতিদ্বন্দ্বী চরিত্র, সেটা কিন্তু গান্ধীর উত্থানের পথকে অনেকটা সহজ করে দিয়েছিল। এছাড়া গান্ধীর যে গ্রহণযোগ্যতার যদি ক্ষেত্রে বলি, যে নরমপন্থী যারা নেতারা ছিলেন, যারা সিনিয়র নেতা, তারা যেমন গান্ধীকে মেনে নিয়েছিলেন একদিকে, পাশাপাশি চরমপন্থী যারা ছিলেন, সেই চরমপন্থী নেতারাও কিন্তু গান্ধীকে মেনে নিয়েছিলেন। তো এরকম বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে গান্ধীর উত্থান হয় এবং গান্ধীর উত্থানের জন্য অনেকগুলি বিষয় কাজ করে, পাশাপাশি কাজ করে, একে অপরের সাথে পরিপূরক হয়ে কাজ করে। তাই গান্ধীর উত্থানটা অনেকটা সহজ হয়ে ওঠে। তো এই বিষয়টা নিয়ে সুন্দর করে 500 ওয়ার্ডের নোটে তোমাদেরকে লিখতে হবে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে ভারতের রাজনীতিতে গান্ধীর কিভাবে উত্থান হয়। তো যে পয়েন্টগুলোর কথা আমি বললাম, এই পয়েন্টের উপর দিয়ে কিন্তু তার এই উত্থানের বিষয়টা আলোচনা করতে হবে।
এখন এর যে নোটসটা আছে 500 ওয়ার্ডের, সেই নোটস নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেলের ক্ষেত্রে 6 সেমিস্টার অনার্সের ক্ষেত্রে সিসি 13 এবং 4th সেমিস্টার পাশের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে জিইসিসি 4। প্রশ্নমান 10। প্রশ্নটি হচ্ছে হাউ ডু ইউ এক্সপ্লেইন গান্ধী রাইজ টু পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স। এর বাংলা করলে দাঁড়াবে ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থান। তাই উত্তরটি তোমরা এইভাবে লিখবে। তোমরা দেখবে পুরো সমগ্র নোটসটিতে আমি এরকম বক্স করে করে দিয়েছি। এই যে এক একটা বক্স আছে, এই এক একটা বক্স মানে একটা করে প্যারা। অনেক সময় অনেকগুলি বক্সের ভিতরে আবার এরকম দুটো করে প্যারা আছে, অর্থাৎ ওই বক্স দুটো প্যারা মিলেই কিন্তু একটা প্যারা হবে, যেহেতু বক্স মানে একটা প্যারা। এখানে দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে গান্ধীজি এমন একটি স্থান অধিকার করে আছেন যা বিশ্লেষণের অপেক্ষা রাখে। গান্ধীজি কংগ্রেসের কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না, অথচ গান্ধীজির সিদ্ধান্তই ছিল শেষ কথা। দেখো এখানে উত্তরটি দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে গান্ধীজি এমন একটি স্থান অধিকার করে আছেন যা বিশ্লেষণের অপেক্ষা রাখে। গান্ধীজি কংগ্রেসের কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না, অথচ গান্ধীজির সিদ্ধান্তই ছিল শেষ কথা। স্বভাবতই প্রশ্ন উত্থাপিত হতে পারে যে ভারতীয় জাতীয় আন্দোলনে গান্ধীজি এরূপ অবিসংবাদী নেতৃত্বের ভূমিকায় কিভাবে উপনীত হয়েছিলেন। গান্ধীজির এই জাতীয় সাফল্যের বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, যেগুলি পর্যালোচনা করে এ ব্যাপারে আমাদের সিদ্ধান্তে আসা প্রয়োজন। এরপর পরের প্যারা দেখো, পরের প্যারাতে এখানে দুটো প্যারা মেনশন করা আছে, কিন্তু তোমরা একসাথে দুটো প্যারাকে অ্যাটাচ করে একটাই প্যারা করবে। দেখো এখানে প্যারাতে কি বলা হচ্ছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা জুডিথ ব্রাউন দ্য গান্ধী রাইজ টু পাওয়ার নামক গ্রন্থে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে এক প্রাক গান্ধী পর্যায়ে ভারতীয় জাতীয় রাজনীতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য হলো যে প্রাক গান্ধী পর্বে ভারতীয় রাজনীতি ছিল সীমিত রাজনীতি, সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক এবং পদ্ধতিগত দিক দিয়ে সীমিত প্রকৃতির ছিল। এই জাতীয় সীমিত রাজনীতির মৌলিক পরিবর্তন সাধন করতে সক্ষম এরূপ কোনো নেতার আবির্ভাব ঘটলে সংশ্লিষ্ট ওই নেতার অবিসংবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়। মানে এই সময় ভারতের রাজনীতি ছিল সীমিত প্রকৃতির, এবং তাকে পরিবর্তন করতে পারে এমন নেতা যদি আবির্ভাব হয়, তখন সে অবিসংবাদী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। গান্ধী সেটা করতে পেরেছিলেন। এবং তারপরে কি বলা হচ্ছে দেখো, গান্ধীজি, এটা কিন্তু একই সাথে হবে, প্যারা হবে না। গান্ধীজি যে সময় ভারতবর্ষে আবির্ভূত হন, সেই সময় গোপাল কৃষ্ণ গোখলে প্রয়াত হওয়ায়, তিলক কারাবন্দী হওয়ার দরুন রাজনৈতিক ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি হয়, যা একজন সর্বভারতীয় নেতার আবির্ভাবের পথ প্রশস্ত করেছিল। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের দরুন যে আর্থসামাজিক অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি গান্ধীজির উত্থানের পথ প্রশস্ত করেছিল। এর পরের প্যারা দেখো, যেহেতু এই বক্সটা এখানে শেষ হচ্ছে, তার মানে পরের প্যারা, গান্ধীজি যে সময় 1915 সালের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে পদার্পণ করেন, সেই সময় রাজনৈতিক দিক থেকে একটা শূন্যতার সৃষ্টি হয়। তার কারণ হলো সুরাট বিভাজনের মধ্য দিয়ে কংগ্রেসের ফাটলের সৃষ্টি হয়, এবং নরমপন্থী চরমপন্থী এই দুই গোষ্ঠীর উদ্ভবের দরুন রাজনৈতিক দিক দিয়ে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়। কেননা চরমপন্থী নরমপন্থীদের মধ্যে আদর্শগত ব্যক্তিগত দ্বন্দ্ব রাজনৈতিক দিক দিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কিন্তু গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসেন, তখন তিনি এই রাজনৈতিক ক্ষমতা দ্বন্দ্বের ঊর্ধ্বে ছিলেন। শুধু তাই নয়, রাজনৈতিক ক্ষেত্রে তার স্বল্প পরিচিতি তার সাফল্যের পথকে প্রশস্ত করেছিল। সেই সময় ভারতীয় জনসাধারণ নরমপন্থী ও চরমপন্থী উভয়বিধ নেতৃবর্গের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন। তারা নতুন ধরনের নেতৃত্বের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। গান্ধীজির স্বল্প পরিচিতি তাকে নরমপন্থী চরমপন্থী নেতাদের ব্যর্থতার থেকে দূরে রেখেছিল, ফলে এই বিষয়টি পরোক্ষভাবে গান্ধীজির উত্থানের পথ প্রশস্ত করে। দেখো, নরমপন্থী চরমপন্থীদের বিরুদ্ধে গিয়েছিল মানুষেরা, অবশ্য গান্ধী কিন্তু কোনো পন্থীই ছিলেন না, না নরমপন্থী না চরমপন্থী। তিনি, তার স্বল্প পরিচয় ছিল, সবেমাত্র ভারতবর্ষে এসেছেন, এই জন্য তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। পরের প্যারা দেখো, গান্ধীজি যে পন্থা ও আদর্শ উপস্থাপিত করেছিলেন, তার মধ্যে দিয়ে তিনি নরমপন্থী চরমপন্থী উভয় পক্ষকেই সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন। তিনি অহিংসা সত্যাগ্রহের পন্থা অনুসরণ করেছিলেন, এবং এর মধ্যে দিয়ে গান্ধীজি নরমপন্থীদের পদ্ধতির সাথে চরমপন্থীদের লক্ষ্যের সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছিলেন। স্বাভাবিকভাবে নরমপন্থী চরমপন্থী উভয় গোষ্ঠীর নেতারাই গান্ধীজিকে মেনে নিতে পেরেছিলেন বলে অধ্যাপক অমলেশ ত্রিপাঠী মত ব্যক্ত করেছেন। তাই এবং এরই মধ্য দিয়ে ভারতবর্ষে বিপুল সংখ্যক জনগণকে রাজনীতির অঙ্গনে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়,
সত্যাগ্রহের মধ্য দিয়ে গান্ধীজি যে রাজনীতির কথা বলেছিলেন সেই রাজনীতি এলিট রাজনীতি ছিল না, মানে বড় লোকের রাজনীতি বা বুর্জুয়াদের রাজনীতি ছিল না, বরং একে পপুলার পলিটিক্স মানে জনপ্রিয় যে রাজনীতি পপুলার পলিটিক্স আখ্যা দেওয়া যেতে পারে। নরমপন্থীরা আবেদন ও নিবেদনের মাধ্যমে তাদের দাবি দেওয়া পূরণের চেষ্টা করেছিলেন এবং এর সাথে অগণিত জনগোষ্ঠীর কোনো যোগসূত্র ছিল না। বিপরীত মেরুতে ছিল চরমপন্থীরা, যারা হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে ব্রিটিশ শাসনের মূলে আঘাত হানতে চেয়েছিলেন। উভয়বিধ রাজনৈতিক পদ্ধতির মূল সীমাবদ্ধতা ছিল বলে এরা কেউই মানে সাধারণ মানুষ কেউই জাতীয় আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করতে পারেনি, বা এই নেতারা নরমপন্থী চরমপন্থী নেতারা কেউই কিন্তু আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করতে পারেনি, কারণ জনগণ মুখ ফিরিয়ে নিয়েছিলেন এদের থেকে। পরের পরে দেখো, গান্ধীজি শুধু নরমপন্থী চরমপন্থী নেতৃবর্গের সমর্থন লাভ করেননি, একই সাথে তিনি অগণিত ভারতীয় জনসাধারণের অত্যন্ত কাছাকাছি আসতে পেরেছিলেন। তার সহজ পোশাক, সহজ সরল জীবনযাত্রায় এবং স্থানীয় হিন্দি ভাষায় ব্যবহার তাকে অগণিত সাধারণ ভারতীয়দের কাছাকাছি এনে দিয়েছিল। পূর্ববর্তী নেতৃবৃন্দ ইংরেজি ভাষা ব্যবহারের দরুন সাধারণ জনগণের কাছাকাছি আসতে পারেননি। এদিক দিয়ে গান্ধীজি অনেক বেশি সফল হয়েছিলেন। গান্ধীজি ভারতীয় ঐতিহ্যের সাথে ব্রিটিশ রাজের বিরুদ্ধে উপস্থাপিত বিভিন্ন দাবি দাওয়াগুলির সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও বলা যেতে পারে যে গান্ধীজি প্রথম ভারতীয় নারীদের রাজনীতির অঙ্গনে টেনে এনেছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। তিনি ভারতীয় নারীদের সীতার ভাবমূর্তিতে উপস্থাপিত করেন, যাতে ভারতীয় নারীরা সক্রিয়ভাবে এবং উদার হাতে অর্থ স্বরাজ তহবিলে দান করেন। এছাড়া গান্ধীজি যে রামরাজ্যের দৃষ্টান্ত দিয়েছিলেন তা ভারতীয় জনসাধারণের মানসিকতার সঙ্গে অত্যন্ত সংযোগপূর্ণ ছিল। যদিও কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে এই হিন্দু রূপ কল্প পরবর্তী পর্যায়ে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করে। গান্ধীজির নেতা হিসাবে সাফল্যের আরেকটি দিক ছিল জাতীয় রাজনীতির একটি বিশেষ দিক হিসেবে গান্ধীজি একটি সমাজ সেবামূলক কার্যকলাপের সূত্রপাত করেন। দৃষ্টান্ত হিসেবে হরিজন আন্দোলনের কথা বলা যেতে পারে। এর ফলস্বরূপ হরিজনদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠতে থাকে। ক্রমশ হরিজনরা বৃহত্তর জাতীয়তাবাদী আন্দোলনে যোগদান করেন। এছাড়া গান্ধীজি চরকা আন্দোলনের সূত্রপাত করেন। ভারতীয়দের মধ্যে ঐতিহ্যগত রাজনীতিকে জনপ্রিয় করে তোলার জন্য জন ব্রমফিল্ড তার একটি প্রবন্ধে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, গান্ধীজির সহজাত দক্ষতা ছিল এমন প্রতীক বেছে নেওয়া যা আবেদনকে সুদূর প্রসারী করতে এবং ওই ব্যাপারটিকে নেতা হিসেবে গান্ধীজির সাফল্যের একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে পরিগণিত করেছেন। পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। গান্ধীজি যখন ভারতবর্ষে আসেন সেই সময় তিনি সত্যাগ্রহ আন্দোলন সাফল্যের সাথে অনুষ্ঠিত করে দক্ষিণ আফ্রিকায় বিশেষ পরিচিতি অর্জন করেন। এর ফলে গান্ধীজি এক সম্মোহনী ব্যক্তিত্ব রূপে তার উত্থানের পথ প্রশস্ত করেছিল। যদিও জুডিথ ব্রাউন মনে করেন নিম্নবর্গীয় ভারতীয়দের ক্ষেত্রে গান্ধীজি এই প্রভাবে কার্যকরী হয়েছিল। একই সাথে তোমরা লিখবে, অধ্যাপক জ্ঞানেন্দ্র পাণ্ডে মনে করেন যে গান্ধীজির উত্থানের একটা সম্ভাব্য কারণ হিসাবে বলা যেতে পারে যে তার পেছনে কংগ্রেসের সংগঠনের সমর্থন তার সাফল্যের পথ প্রশস্ত করেছিল। এই সময় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী সংগঠন কার্যত ছিল না। মুসলিম লীগ, হিন্দু মহাসভা প্রভৃতি সাংগঠনিক দিক দিয়ে কোনোভাবেই কংগ্রেসের সমকক্ষ ছিল না। সমাজতান্ত্রিক দল গড়ে উঠলেও তখন তাদের পক্ষে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব ছিল না। কাজেই সাংগঠনিক দিক দিয়ে জাতীয় কংগ্রেসের একচেটিয়া প্রতিপত্তি গান্ধীজির উত্থানের পথ প্রশস্ত করেছিল। এর সাথে আর দু লাইন লিখবে, উপরোক্ত আলোচনার থেকেই সিদ্ধান্তে আসা যেতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের কালে পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে গান্ধীজি যে বিশেষ ধরনের রাজনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে গান্ধীজি অবিসংবাদী নেতৃত্বের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তো এই ছিল ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থান। এই নোটসটি কালেক্ট করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, একটু ধরে ধরে এটাকে লিখে নিও। আর তোমাদের বাকি যেসব প্রশ্ন এখনও আমি ভিডিও ক্লাস দিতে পারিনি সেগুলি আগামীতে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।